তোমাদেরকে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তোমরা জানো যে 9টা ধাপে হয়, সেই ধাপগুলো একটু খেয়াল করো। প্রথমে ধাপে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ এটার সাথে ফসফেট যুক্ত হচ্ছে। এখন কথা হচ্ছে যে এখানে কেন ফসফেট যুক্ত হলো, খেয়াল করে দেখো যে এটিপি মানে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, যেখানে 3টা ফসফেট মূলক রয়েছে, এই যৌগ থেকে একটা ফসফেট বেরোয়ে চলে আসছে যেটা গ্লুকোজের সাথে যুক্ত হয়। এবং তোমরা জানো গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট শর্করা, তাহলে গ্লুকোজের 6 নম্বর কার্বনে এই ফসফেট যুক্ত হয়। এজন্য এই অ্যাডেনোসাইন ট্রাইফসফেট সেখান থেকে একটা ফসফেট বেরোয় আসে, ফলে যেটা থেকে যায় সেটার নাম অ্যাডেনোসাইন ডাইফসফেট, মানে দুটি ফসফেট। খেয়াল করো যে এই পর্যায়ে যে এনজাইমটা কাজে লাগে সেই এনজাইমের নাম হেক্সোকাইনেজ। এখানে তোমাদের একটা কমন কথা বলে দিই, তোমরা একটু খেয়াল করো। মনে রাখবা যে বিক্রিয়াগুলোতে এটিপি তৈরি হয় বা এটিপি ভেঙে যায়, তো সেই বিক্রিয়াগুলোতে এই শব্দটা সবসময় ব্যবহৃত হয়। শব্দটা হচ্ছে কাইনেজ। কাইনেজ শব্দটা আসছে কাইনেটিক্স থেকে। কাইনেটিক্স মানে গতি বা শক্তি, তুমি যেটাই বলো। তোমরা জানো এটিপি হচ্ছে শক্তির আধার, তাহলে এটিপি যদি ভেঙে যায় বা এটিপি তৈরি হয় এমন বিক্রিয়াগুলোতে কাইনেজ এনজাইম কাজে লাগে। খেয়াল করে দেখো এখানে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, এজন্য এখানে কাইনেজ। আবার দেখো 3 নম্বর ধাপ, এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, এজন্য এই এনজাইমের নামের শেষে আছে কাইনেজ। আবার খেয়াল করো এখানে দেখো এডিপি সেটা এটিপি তৈরি করছে, এখানেও দেখো নামের শেষে আছে কাইনেজ। আবার খেয়াল করো শেষ ধাপে গিয়ে এডিপি তৈরি করে এটিপি, তাহলে এখানেও নামের শেষে আছে কাইনেজ। তাহলে কাইনেজ হচ্ছে এমন এনজাইম যারা এটিপি তৈরি করতে বা এটিপি ভেঙে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এটার নাম কাইনেজ, কিন্তু কেন নাম হেক্সোকাইনেজ? কারণ গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা, এজন্য এটাকে বলা হচ্ছে হেক্সোজ। তাহলে হেক্সোজ এই বিক্রিয়কের উপর কাজ করে, এজন্য এটার নাম হেক্সো। আর যেহেতু এটিপি ভেঙে যায় এজন্য এটাকে বলছি কাইনেজ। একসাথে এই এনজাইমের নাম হেক্সোকাইনেজ। এবার খেয়াল করো দ্বিতীয় ধাপে কি হয়। গ্লুকোজ 6 ফসফেট এটা তৈরি করে ফ্রুক্টোজ 6 ফসফেট। তোমরা জানো যে ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোন শর্করা এবং 6 কার্বন বিশিষ্ট শর্করা, আর গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডিহাইড শর্করা, 6 কার্বন বিশিষ্ট শর্করা। এবং তোমরা নিশ্চয়ই জানো গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে পরস্পর আইসোমার। আইসোমার মানে হচ্ছে যে এদের স্ট্রাকচার একই রকম, কেমিক্যাল ফর্মুলা একই রকম, কিন্তু এদের গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য আছে। ফ্রুক্টোজে কিটোনমূলক থাকবে আর গ্লুকোজের ক্ষেত্রে অ্যালডিহাইডমূলক থাকবে। তো যেহেতু এরা আইসোমার, এজন্য এই বিক্রিয়ার এনজাইমটার নাম হচ্ছে আইসোমারেজ। এবং খেয়াল করে দেখো এই আইসোমারেজ এনজাইমটা কাজ করে কখন? এই আইসোমারেজ এনজাইমটা কাজ করে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটের উপর, এজন্য এই আইসোমারেজের নাম হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ। এজন্য এই এনজাইমটার নাম হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ। এবার খেয়াল করো ফ্রুক্টোজ 6 ফসফেট এখানে 6 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত ছিল, কিন্তু আরও একটা ফসফেট, এই যে এটিপি, এটা ভেঙে একটা ফসফেট 1 নম্বর কার্বনে যুক্ত হয়। এজন্য ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বা ডাইফসফেট তৈরি করে। তাহলে খেয়াল করে দেখো যেহেতু এখানে এটিপি ভেঙে যাচ্ছে এজন্য এই এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। এবং খেয়াল করো এটা এই কাইনেজ এনজাইম কোথায় কাজ করে? এই কাইনেজ এনজাইম দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট এটার উপর কাজ করে, এজন্য এটার নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। একইভাবে ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে দেখো ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তৈরি হলো। এরপরে যেটা হয় সেটা হচ্ছে অ্যালডোজ এনজাইমের প্রভাবে এই ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, যেটা 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে 2টা আইসোমার তৈরি করে। খেয়াল করে দেখো একটার নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। তোমরা অবশ্যই মনে রাখো যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বা ডাইফসফেট এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, এটা ভেঙে
দুটো আইসোমার তৈরি হয়, তাহলে নিশ্চয়ই তাদের প্রত্যেকে 3 কার্বন থাকবে। খেয়াল করো, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট মানে 3 নম্বর কার্বনে ফসফেট লাগানো আছে, এবং এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, এবং তোমরা জানো অ্যাসিটন হচ্ছে একটা কিটন, তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট এটা হচ্ছে একটা কিটোন বা কিটোজ শর্করা। এবং আরেকটা সমাণু যেটা তৈরি হলো সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। তোমরা এখানেও বুঝতে পারছো যে 3 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকছে এবং গ্লিসারালডিহাইড মানে একটা অ্যালডিহাইড শর্করা তৈরি হচ্ছে। তাহলে খেয়াল করো যে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট 6 কার্বন বিশিষ্ট অ্যালডোলেইসের উপস্থিতিতে এটা ভেঙে দুটো সমাণু তৈরি হয়, যার একটা হচ্ছে কিটন যার নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, আর একটা হচ্ছে অ্যালডিহাইড শর্করা যার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এবার কি হয়, এবার যেটা হয় সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট এটা থেকে এপাশের বিক্রিয়াগুলো লক্ষ্য করো, শেষ পর্যায়ে পাইরুভেট তৈরি হয়। তোমাদের বইতে পাইরুভিক অ্যাসিড লেখা আছে, কোনো সমস্যা নাই, যে কোনোটাই হতে পারে। আবার দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট সে কি করে, সে গ্লিসারালডিহাইড 3 ফসফেট এভাবে পরিবর্তিত হয়। তাহলে দেখো এখানে আইসোমারে পরিণত হয়, এজন্য এই বিক্রিয়ায় যে এনজাইম কাজে লাগে সেটার নাম হচ্ছে আইসোমারেজ। তাহলে তোমাদের এখানে একটু ভুল হয় অনেক সময়, তোমরা বুঝতে পারো না, সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট ভেঙে গিয়ে দুটো যৌগ তৈরি হয়, যার একটা হচ্ছে অ্যালডিহাইড নাম হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, আর আরেকটা হচ্ছে কিটোন যার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এই কিটোনটা পরবর্তী পর্যায়ে ওই অ্যালডিহাইড সমাণুতে পরিবর্তিত হয়। তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট আইসোমারেজ এনজাইমের প্রভাবে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। তাহলে মোদ্দা কথা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট ভেঙে একটা কিটোন শর্করা আর একটা অ্যালডিহাইড শর্করা তৈরি করে, যার মধ্যে কিটোন শর্করা পরবর্তী ধাপে অ্যালডিহাইড শর্করায় পরিণত হয়। তাহলে শেষ পর্যন্ত যেটা হলো ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট সে ভেঙে গিয়ে গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি করলো এক অণু, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যেটা তৈরি করলো সেটাও পরবর্তী ধাপে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে পরিণত হলো। তাহলে ফলাফল হচ্ছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট থেকে আলটিমেটলি তোমরা বুঝতেই পারছো সরাসরি এক অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি হয়, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট থেকে আরেক অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি হয়। তার মানে হলো দুই অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি হয়। এখন মনে রাখতে হবে যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে এই ডান দিকে টোটাল রিয়াকশন হয়। তাহলে গ্লুকোজ ভেঙে গিয়ে যে টোটাল রিয়াকশন যেটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস, সেখানে এই বাম দিকের অংশগুলো ঠিক আছে, এগুলো সবই হচ্ছে এক অণু করে, কিন্তু ডান দিকের রিয়াকশানে যা তুমি দেখতে পাচ্ছ এই রিয়াকশনটা আসলে দুবার করে হবে। একটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট এখান থেকে হবে এই টোটাল রিয়াকশন, আরেকটা হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট এটা ভেঙে গিয়ে যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি হয় সেখান থেকে ডান দিকের বিক্রিয়া আবার হবে। তাহলে এখানে যা কিছু তৈরি হচ্ছে এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকেই দুই অণু করে তৈরি হবে। এটা অবশ্যই মনে রাখো যে ডান দিকের যা বিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ এগুলো সবই দুই অণু করে তৈরি হবে, এটা যেন ভুল না হয়। দেখো কি হয়, গ্লিসারালডিহাইড 3 ফসফেট এক অণু থেকে 1,3 ডাইফসফোগ্লিসারেট এটা তৈরি হয়। খেয়াল করো 1,3 ডাইফসফোগ্লিসারেট এখানে 1 এবং 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয়। এখানে 3 ফসফেট ছিল, তাহলে অতিরিক্ত আরেকটা ফসফেট তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভুল হয়, অনেকেই এই ফসফেটটা দেখাতে ভুল করো। তাহলে যেহেতু গ্লিসারালডিহাইড 3 ফসফেটে একটা ফসফেট ছিল 1,3 ডাইফসফোগ্লিসারেট, সেখানে আরেকটা ফসফেট থাকবে, এই জন্য ডাই। এবং এখানে খেয়াল করে দেখো এনএডি মানে জারিত বস্তু সে তৈরি করছে NADH2 মানে বিজারিত হয়ে যাচ্ছে। তাহলে NADH2 তৈরি করছে, এবং যেটা তোমাদের বলছিলাম যে আসলে এই ডান দিকের টোটাল বিক্রিয়াটা কিন্তু অবশ্যই দুবার হবে। তাহলে আসলে দুই অণু NAD2 তৈরি করে।
তাহলে এটা থেকে তোমার মনে হতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তো এক অণু NADH2 তৈরি হয়। ব্যাপারটা এরকম না। যেহেতু ডান দিকের বিক্রিয়া দুবার হয়, এজন্য 2 অণু NAD থেকে টোটাল 2 অণু NADH2 তৈরি হবে। এবার দেখো এই বিক্রিয়ায় যেটা কাজে লাগে, এনজাইমের নাম দেখো লেখা আছে ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ, ডি মানে নাই করা, হাইড্রোজিনেজ মানে হচ্ছে হাইড্রোজেনকে নাই করা। খেয়াল করে দেখো যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এখান থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়, অপসারিত হয়ে সেটা NADর সাথে যুক্ত হয়। এজন্য এই বিক্রিয়ায় যেহেতু হাইড্রোজেন অপসারিত হয়, এজন্য এটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এবার খেয়াল করো 1,3-ডাইফসফোগ্লিসারেট, এটা থেকে কি হয়, একটা ফসফেট বের হয়ে যায়। তাহলে দেখো ADP সেটা বের হয়ে আসলো, তৈরি করলো ATP। আসলে খেয়াল করবা এখানে 2 অণু ADP 2 অণু ATP তৈরি করে। এবং এখানে দেখো যেহেতু ওই যে আমরা বলছিলাম যে ATP তৈরি হওয়া বা ভেঙে যাওয়া, ওই বিক্রিয়ার এনজাইমের নাম হবে কাইনেজ। তাহলে যেহেতু এটা ডাইফসফোগ্লিসারেটের উপর কাজ করে, এজন্য এটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। কেন হবে এটা? কারণ হচ্ছে এটা ফসফোগ্লিসারেট বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, এবার খেয়াল করো 3-ফসফোগ্লিসারেট এটা তৈরি করবে 2-ফসফোগ্লিসারেট। এটা হচ্ছে এক ধরনের মিউটেশন বিক্রিয়া। মিউটেশন মানে হচ্ছে, খেয়াল করে দেখো এখানে ফসফেট ছিল 3 নম্বর কার্বনে, সেটা হয়ে গেছে 2 নম্বর কার্বনে। এই জন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে মিউটেশন। মানে তোমার স্ট্রাকচার সেম থাকবে, কিন্তু যে কার্যকরী মূলক রয়েছে এখানে ফসফেট মূলক, সেটা একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলো। দেখো 3 নম্বর কার্বনের সাথে ছিল, সেটা এখন 2 নম্বর কার্বনে চলে আসছে। এই জন্য এটাকে বলা হচ্ছে মিউটেশন। এবং যে এনজাইম এখানে কাজ লাগে সেটার নাম হচ্ছে মিউটেইস। তাহলে এটাকে আমরা বলছি ফসফোগ্লিসারো মিউটেইস, যেহেতু ফসফোগ্লিসারেট বা ফসফোগ্লিসারিক অ্যাসিড এর উপর কাজ করে। এবার খেয়াল করো 2-ফসফোগ্লিসারেট, এটা এখান থেকে পানি বের হয়ে যায়, এটাকে বলছি ইনোলাইজ, এবং তৈরি করে ফসফোইনল পাইরুভেট বা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তোমাদের বই অনুযায়ী কোনো সমস্যা নাই। খেয়াল করো ইনঅল, ইনঅল মানে হচ্ছে এমন একটা যৌগ যেখানে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন ইন এবং অ্যালকোহলমূলক অল একসাথে থাকে, এটাকে বলা হচ্ছে ইনঅল। তাহলে ফসফোইনল মানে এখানে ফসফেট থাকবে, ইনমূলক থাকবে, অলমূলক থাকবে, মানে ফসফেট যুক্ত থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং অ্যালকোহলমূলক থাকবে, এমন একটা যৌগ। তাহলে এটাকে আমরা বলছি ফসফোইনল পাইরুভেট বা তোমাদের বই অনুযায়ী ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কোনো সমস্যা নাই। তাহলে মনে রাখো এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজে লাগবে তার নাম ইনোলেইজ। এরপরে কি হয়, ফসফোইনল পাইরুভেট সেটা এখানে ADP তৈরি করে ATP। তাহলে ATP যখন তৈরি হয় তখন এখান থেকে ফসফেট বের হয়ে যায়, এই জন্য পাইরুভেট, সেটা ফসফোইনল পাইরুভেট, সেখান থেকে ফসফেট বের হয়ে তৈরি হয় পাইরুভেট। তোমাদের বই অনুযায়ী ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তাহলে ফসফেট বের হয়ে গেলে কি তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে যে এনজাইম কাজে লাগে তোমরা জানো, যেহেতু এখানে ATP আছে এজন্য এটার নাম কাইনেজ, এবং যেহেতু এটা পাইরুভেট এর উপর কাজ করে এজন্য এটার নাম পাইরুভেট কাইনেজ বা তোমাদের বই অনুযায়ী পাইরুভিক অ্যাসিড কাইনেজ। কোনো সমস্যা নাই। যদি এটা পাইরুভিক অ্যাসিড তুমি বলো তাহলে এখানে পাইরুভিক অ্যাসিড কাইনেজ, আর তুমি যদি এটাকে পাইরুভেট বলো তাহলে এটা পাইরুভেট কাইনেজ। তাহলে তোমাকে যেটা বুঝতে হবে, ডান দিকের রিয়াকশন এটা দুবার হচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে, 2 অণু NADH2। আবার খেয়াল করো এখানে একটা ATP, এখানে একটা ATP, তাহলে আসলে এখানে দুটো ATP আর এখানে দুটো ATP, যেহেতু দুবার রিয়াকশন হচ্ছে তাহলে মোট ATP তৈরি হচ্ছে 2 আর 2 4। এবং খেয়াল করো বাম দিকে এখানে 2 অণু ATP খরচ হচ্ছে, তাহলে নিট কয় অণু ATP তৈরি হচ্ছে, 4 অণু তৈরি হচ্ছে, যার 2 অণু খরচ হয়ে যাচ্ছে, এজন্য নিট 2 অণু ATP তৈরি হচ্ছে। আর এই যে 2 অণু NADH2 থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে অবশ্যই 6 অণু ATP তৈরি হচ্ছে। তাহলে টোটাল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8 অণু ATP তৈরি হচ্ছে।